দেখো বন্ধুরা, আমি কখনো ভাবি নাই যে দুই বন্ধুর জীবনে ঘটে যাওয়া এমন একটা কাহিনী আমার ভিডিওতে তুলে ধরতে হবে, তাও আবার ফ্রি ফায়ার গেম নিয়ে। আজ এক বন্ধু ঠিকই রয়ে গেল, আরেক বন্ধু তো পুরো প্লেয়ার হওয়ার আশায় নিজেকে ফ্রি ফায়ার গেমে অমর করে দিল। সে পুরো প্লেয়ার হওয়ার জন্য চেষ্টা করতে করতে সে নিজেই ভুলে গেছে তার জীবন বলেও যে কোনো কিছু একটা আছে। তবে তার মৃত্যুবরণে হাজারো ফ্রি ফায়ার লাভারকে কাঁদিয়ে দিয়ে গেছে। হাজারো ফ্রি ফায়ার লাভার আজকে নিস্তব্ধ, কি থেকে কি হয়ে গেল নিজের পরিবারটাও কিছুই বুঝে উঠতে পারতেছিল না। তবে তার মৃত্যুবরণটা হয়েছিল কিভাবে তার বন্ধু সংক্ষিপ্তভাবে আমার সাথে বর্ণনা করেছে। আমি সেই বর্ণনা অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর এখান থেকে যা কিছু শিকার আছে বিশ্বাস করো ভাই, অনেক কিছু। তাই কলেজের ভাইবাদার আজকে অন্তত পক্ষে তোমাদের কাছে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার। তো বেশি বকবক না করে ছোট একটা একটু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। শুরুটা হয়েছিল ছোটবেলা থেকেই। 2013 সালে দুজন মিলে পা ফেলি প্রাইমারি স্কুলে। সেখান থেকে বেড়ে ওঠা আমাদের বন্ধুত্ব। আমার বন্ধুর নাম হচ্ছে তন্ময় আর আমার নাম হচ্ছে রাকিব। প্রাইমারি স্কুলটা আমাদের অনেকটা আনন্দদায়কই কেটে যায়। আর আমার বন্ধুত্ব ছিল ফার্স্ট ক্লাস। তন্ময়ের ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কেউ তাকে ওভারটেক করতে পারে নাই। সবসময় রোল নং 111ই আছে। তবে তার লেখাপড়ার প্রতিভা ছিল অনেক বেশি। এভাবে আমরা 5 পাস করে ফেলি। আমি তেমন ভালো রেজাল্ট করতে পারি নাই, তবে তন্ময় কিন্তু পিএইচসিতে জিপিএ 5 পেয়েছিল। তার পরিবারও অনেক বেশি খুশি। আর তন্ময় আমাকে পরীক্ষাতে অনেক বেশি সাপোর্ট দিছে, যার কারণে আমিও মোটামুটি ভালো রেজাল্ট করছি। এভাবে কেটে যায় আমাদের প্রাইমারি স্কুল থেকে 5টি বছর। তারপর চলে আসে আমাদের হাই স্কুল লাইফ। দুজন মিলে একই সাথে পা ফেললাম হাই স্কুল জীবনে। সেখানেও মোটামুটি আমাদের জীবনটা ভালোই কেটে যাচ্ছিল। তন্ময়ের সাথে কে বা টক্কর দেবে, সে তো হাই স্কুলে যেও একদম টপ 1। তার রুল লং সবসময় একই যাইতেছিল। এভাবে চলে যায় আমাদের কাছ থেকে আরও 4টি বছর। তারপর চলে আসে ক্লাস 9-এও মোটামুটি তন্ময় ভালোই ছিল। তারপর লেখাপড়ার প্রতিভা অনেক ভালো ছিল। আরও একটি বছর চলে যায় ক্লাস 10-এ ওঠে। সেখানেও তন্ময়ের রুল কিন্তু একই থেকে যায়। স্যারের কি প্রশংসা তন্ময়কে নিয়ে, তন্ময়ের মতো হতে বলতো সবাইকে। আমাদের ক্লাসে বলতো হলে তন্ময়ের মতন হনা, দেখ কত ভালো ছাত্র। মা বাবাকে সে অনেকটা হাসি খুশি রাখে। তার মা বাবাও তাকে নিয়ে অনেকটা গর্ব ফিল করতো। এভাবে আমাদের দিনকাল কাটতে থাকে। তবে আমি কখনো ভাবতে পারিনি যে তন্ময়ের সাথে আমার এত বছরের ফ্রেন্ডশিপ আমাদের টিকে থাকবে। তবে বিশ্বাস করো, তন্ময়ের সাথে আমার কখনো ঝগড়া লাগে নাই। তন্ময় যেটা চাইতো আমি সেটাই করতাম। এভাবে আমাদের দিনকাল আস্তে আস্তে যাইতে থাকে। এর সাথে তন্ময় কিন্তু একটু বিকালে তাদের গ্রামটা ঘুরতে বের হয়। তখন কিন্তু আমি তার সাথে থাকি না, কারণ আমার বাসা তন্ময়ের বাসা থেকে অনেকটাই দূরে। মাঝে মাঝে দেখা হয় হঠাৎ, তবে বেশিক্ষণ স্কুলেই আমরা একসাথে থাকি। এমনি কোনো জায়গায় ঘুরতে গেলে তখন থাকি। তো তন্ময় প্রতিনিয়ত গ্রামে ঘুরে ফিরে একদিন দেখে অনেকজন পোলাপানে বৈশা ফ্রি ফায়ার গেম খেলতেছে। এটা দেখে তন্ময়ের ফিলিংসটা জানি কেমন জানি হয়ে গেল। তারপরের দিন স্কুলে আসলো, বললো রাকিব বন্ধু জানিস আমাদের এলাকায় না পোলাপানে ফ্রি ফায়ার গেম খেলে, এটা খেলা কি অনেকটাই রে মজা। আমি তাকে হেসে হেসে বললাম দূর পাগল, এই গেমটা আসলে অনেক বেশি মজা, তুই খেলবি নাকি? তারপর বলে আচ্ছা চল আজকে আমরা গেমটা ইনস্টল করে দেখব। তবে আমি বললাম যে আমাকে তো আব্বু রাতে ফোন দিব না, তো আমরা সকালের দিকে খেলবো। তখন তন্ময় বলল আচ্ছা ডিল ডান, তুই আমাকে সকালে গেমে ঢুকে হোয়াটসঅ্যাপে টিম কোডটা পাঠিয়ে দিবি, তারপর আমি সরাসরি গেমে ঢুকে যাব। তারপর বললাম আচ্ছা চল মামা, আজকে আপাতত বাড়ির দিকে ছুটি। তো আমাদের স্কুলটা ছুটি হয়ে গেলো। তারপরের দিন সকাল হলো, আমিও তো সকাল সকাল আব্বুর কাছ থেকে ফোনটা নিয়ে গেমে ঢুকে গেলাম। তারপর টিম কোডটা দিলাম, একটু ভিডিও দেখলাম আগে কেমনে টিম কোড দেওয়া লাগে, আমি তো তেমন কিছু বুঝতাম না। তারপর তন্ময়কে হোয়াটসঅ্যাপে টিম কোড দিছি, সঙ্গে সঙ্গে তন্ময় চলে আসছে। তারপর আমাদের সর্বপ্রথম ম্যাচটা ছিল বারমুডা ম্যাচে, একদম বাটার রয়্যাল। সেখানে তন্ময় দেখি হাই রে মামা, তুই তো লেখাপড়ার দিকেও ফার্স্ট, আবার গেম খেলার ভিতর ফার্স্ট। দুজন মিলে একসাথে গেমে ঢুকছি, কিন্তু আমার চাইতে সে অনেক বেশি ভালো খেলে। আমি তেমন খেলতেই পারতেছিলাম না। আমার প্রথম ম্যাচটা ছিল 1 কিল আর তন্ময়ের ছিল 4 কিল।
এভাবে প্রথম দিনটা আমি বেশিক্ষণ গেম খেললাম না, কারণ আব্বু দেখলে হয়তো বা আমাকে কথা বলবো। তারপর আমরা স্কুলে গেলাম, বললো যে হাই রে মামা, গেম খেলা কি মজা রে। আমি বললাম হ্যাঁ রে তন্ময়, অনেক ভালো লাগছে আমার কাছে, কিন্তু মামা তুই তো যেখানে যাস সেখানে অনেক বেশি ভালো খেলস, আমি তো তেমন খেলতেই পারি না। দেখছস আমি মাত্র 1 কিল, তুই করছো 4 কিল। বলে দৌড় পাগল, তুইও পারবি। তন্ময় আমাকে বললো আমি আজকে সারা রাত গেম খেলবো লেখাপড়া শেষ করে। আমি বললাম আচ্ছা তন্ময়, আমাকে যদি আব্বু সকালে ফোন দেয় তাহলে আমি গেমে ঢুকবো। বলে আচ্ছা ঢুকিস, আমাকে মেসেজ দিস তাইলে। আমি বললাম ওকে। তারপর দিন সকাল হলো, কিন্তু আফসোস, আব্বুর কাছ থেকে এত পরিমাণ চেষ্টা করলাম ফোনটা নেওয়ার জন্য, কোনোভাবে নিতেই পারলাম না। বাইসেন যদি একটু জেনে যায় আব্বুর ফোন আমি হাতে নিয়েছি, তাহলে হয়তো বা আমাকে মেরেই ফেলবে। তো আমি সকালে গেমে ঢুকতে পারলাম না। তন্ময় তো একা একাই গেম প্লে করতেছিল অনেক আনন্দে। তারপরে আমরা দুজন স্কুলে গেলাম, স্কুলে দেখা হলো আমাদের 10টার পরে সকালে। তো বললো তন্ময়, বললো কি রে গেমে ঢুকলি না কে? আমি বললাম যে মামা আমাকে তো আব্বু ফোন দেয় নাই রে বন্ধু, অনেক চেষ্টা করছি। কয় ও আচ্ছা, তাহলে কালকে গেমে ঢুকিস? আমি বললাম অবশ্যই তো চেষ্টা করব, দেখি ঢুকতে পারি কিনা। আর বিশ্বাস করো পুরোটা ক্লাস জুড়েই যতটা ক্লাস হলো তন্ময় শুধু ফ্রি ফায়ার নিয়ে প্রশংসায় এত এত পরিমাণ ভালো গেম প্লে করছি। এগুলো তন্ময়ের আস্তে আস্তে লেখাপড়ার প্রতি কেমন জানি মনোযোগটা উঠে যাইতেছিল, এটা আমি ফিল করতে পাইতেছিলাম। বাট তন্ময় কিন্তু তেমন একটা ফিল করে নাই, কারণ ক্লাসে যেগুলো পড়ায় তন্ময় সেগুলো আগে থেকেই পায়। তাই সে এগুলো গুরুত্ব দিত না, শুধু আমার সাথে ফ্রি ফায়ার নিয়ে ক্লাসরুমও পর্যন্ত কথা বলতো। এক পর্যায়ে যেই ছেলেটা সবসময় ফার্স্ট বেঞ্চে বইতাম আমরা দুইজন, এখন আমরা পিছনের বেঞ্চে বই, শুধুমাত্র এই ফ্রি ফায়ার নিয়ে গল্প করার জন্য। তন্ময় কেমন জানি নিজেকে চেঞ্জ করতে শুরু করে আস্তে আস্তে। এভাবে দিন যায়। আমি একদিন গেমে ঢুকতে পারলে 3 দিন ঢুকতে পারি না, কিন্তু তন্ময় একদিনও আমার জন্য অপেক্ষা করে না, সে তার মতন খেলতে থাকে। এভাবে আমাদের আরও কয়েকটা মাস জীবন থেকে কেটে যায়। আর তন্ময়ের মাঝখানে যে এতটা পরিবর্তন আসবে আমি কখনো ভাবতে পারি নাই। তন্ময় ইদানিং একা একা খেলতে খেলতে একটা নাকি সে স্কোয়াড বানিয়ে ফেলছে, সেখানে তাদের স্কোয়াডটা নাকি অনেকটা প্রো প্লেয়ার, শুধুমাত্র সে একটু নর্মাল খেলে আমার সাথে বলে। আর তাদের স্কোয়াডে একটা মাইয়াও আছে, তার নাম হচ্ছে আইসাও নাকি এই তন্ময়ের চাইতে ভালো গেম প্লে করে। তাই আর কি তন্ময় শুধু সারাদিন ফ্রি ফায়ার নিয়েই পড়ে থাকতো একটু বেশি। সে ভুলেই গেছে যে তার লেখাপড়া বলেও কোনো একটা কিছু আছে। তবে আস্তে আস্তে কিন্তু তার স্মৃতিগুলো পড়াগুলো আস্তে আস্তে ভুলতে শুরু করে, কারণ একটা বিষয় যদি তুমি চর্চা না করো তাহলে অবশ্যই সেটা ভুলে যাবা। 1 দিন 2 দিন 6 মাস পরে এমনি ভুলে যাবা, যেমনটা তোমাদের জীবনের সাথে প্রতিনিয়ত ঘটে থাকে। আচ্ছা তোমাকে একটা ছোট একটা প্রশ্ন করতে চাই, আজ থেকে 1 সপ্তাহ আগে কি দিয়ে খাওয়া দাওয়া করছো দুপুরে, তুমি কি বলতে পারবা? তো এমনই তো তন্ময় আস্তে আস্তে সব কিছু ভুলতে শুরু করে। আর সবচেয়ে বড় দেখা হলো আমাদের কিন্তু টেস্ট পরীক্ষাটা চলে আসে 10 বছর। তো টেস্ট পরীক্ষার মধ্যে তন্ময় যে এতটা পরিমাণ খারাপ করবে যা বলার মতন না। যে শিক্ষকরা তাকে নিয়ে গর্ব ফিল করতো, সবাইকে বলতো হলে একটু তন্ময়ের মতন হনা, দেখ কত ভালো স্টুডেন্ট। আর সেই ছেলেটাই নাকি টেস্ট পরীক্ষার মধ্যে গণিতে ফেল করে। যেই তন্ময় বিশ্বাস করো গণিতে কোনো একটা ক্লাসে মনোযোগ দিত না, তারা এগুলো আগে থেকেই পড়া, মানে ওর পুরো বইটাই মনে হয় যে তার নিজের বানানো, এরকম একটা ছাত্র ছিল। সেই ছাত্র নাকি গণিতে ফেল করে। পুরো স্কুলের টিচারের চোখ তো কপালে উঠে যায়, তার বাবা মা তো কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছিল না তন্ময় এতটা পরিমাণ খারাপ রেজাল্ট করছে। তন্ময়ের মুখের দিকে তাকালে তন্ময় কেমন জানি বিরক্ত হয়ে থাকে। আর তন্ময় ইদানিং যে পরিবর্তন আসছে তার বাবা মাও বুঝতে পারে। তার মা যখন রাতে বলতো যে তন্ময় পড়ালেখা করস না কেন, বলতো মা আরেকটা ম্যাচ খেলি, বলে যে আরে বাবা আর কত খেলবি, এবার একটু পড়ালেখার প্রতি মনোযোগ দে না। তার মাকে বলতো মা আমি সব পারি। আর তার মাও এটা বিশ্বাস করতো, কারণ যে ছাত্র এত ভালো সব দিক দিয়ে, সে তো কোনোভাবেই এতটা পরিমাণ খারাপ করার কথা না। তো একটা জিনিস চর্চা না করতে করতে তার স্মৃতিশক্তি একদম বলতে পারো লেখাপড়ার প্রতি মনোযোগ উঠে গেছে। এখন তন্ময়কে তার মা বললে বাবা একটু পড় না, বলেছে একটা ম্যাচ খেলি। এই একটা ম্যাচটা মনে হয় তার জীবনে কোনো দিন শেষই হবে না। এতটা পরিমাণ তন্ময়ের নেশা ছিল, সে প্রো প্লেয়ার হবেই। আর সে স্পোর্টস প্লেয়ার হবেই, কারণ তাদের স্কোরটা যে ছিল সেখানে কিন্তু তন্ময় অনেকটা দুর্বল ছিল। সেই মেয়েটা পর্যন্ত আয়শা নামের যে মেয়েটা, সেও অনেক ভালো গেম প্লে করতো তন্ময়ের চাইতে। তাই তন্ময় তো কোনো জায়গায় হারার লোক না, বিশ্বাস করো সে স্কুলেও টপ, সব জায়গায় টপ, কিন্তু এই জায়গায় সে হেরে যাচ্ছে। এটা সে ভুলেই গেছে যে তার কোন জায়গায় হারা উচিত আর কোন জায়গায় জিতা উচিত। তো তন্ময়ের দিনকাল এভাবে চলতে থাকে, তার বাবা মার কথাও তেমন একটা শোনে না। আর সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে একসাথে প্রাইমারি স্কুল থেকে বড় হলাম আমরা, ক্লাস 10 পর্যন্ত গেলাম, অথচ
আমাকে সে এখন আর মনেই করে না। রাকিব নামেও যে একটা বন্ধু আছে, যে বন্ধুটার জন্য কিনা করছি, নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত আছিলাম, আর সেই বন্ধুটা আমার খোঁজ খবরই নেয় না। হায় রে কথা, আজ কোথায় একটা ফ্রি ফায়ার স্কট পেয়ে আমাকে ভুলেই গেল। তো আমার সাথে কম কথা হয় হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে, আর তার সাথে আগের মতন আড্ডাই হয় না, কারণ সে স্কুলে আসা বাদ দিচ্ছে, সারাদিন শুধু ফ্রি ফায়ার নিয়েই পড়ে থাকে। তো একদিন আমাকে রাতে বললো হোয়াটসঅ্যাপে যে এই দিনটা যে এরকম হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি নাই। আরেকটা কথা বলে রাখা ভালো, তন্ময় কিন্তু ইদানিং 3-4 দিন যাবৎ এরকম রাতে সারা রাত বসে ফ্রি ফায়ার গেম খেলে, দিনে খেলে। তার মা যদি বলে খাইতে আয় বাবা, তো খাবার খাওয়ার সময়টাও সে পায় না। এতটা পরিমাণ গেম খেলে তার চোখগুলো লাল টকটকা হয়ে যাচ্ছিল, মানে চোখগুলো ফুলে গেছে, মাথার চুল এলোমেলো, কেমন জানি পাগলের মতন হয়ে যাচ্ছিল তন্ময়। তো সেদিন রাতে আমাকে তন্ময় হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় যে রাকিব বন্ধু গেমে আসতে পারবি। বিশ্বাস করো, তন্ময়ের যখন মেসেজটা পাই না, বুকটা থরথর করে কাঁপে, যে বন্ধু মনে হয় আমাকে মেসেজ দিল। সঙ্গে সঙ্গে মেসেজটা সেন্ড করি। আমি বললাম আচ্ছা তন্ময়, তুই এতদিন পরে বলছিস, আমি সম্পূর্ণ চেষ্টা করব। তারপর রাত হলো, বিশ্বাস করো আমি একটু ঘুমাই নাই, কারণ যেখানে যে ছেলেটা আমি 9টার সময় ঘুমাই যেতাম, সেদিন রাতে 11টা পর্যন্ত সজাগ ছিলাম, শুধুমাত্র আব্বুর ফোনটা একটু নেওয়ার জন্য। তো আব্বু ঘুমালো, টুপ টুপ করে হাইটে ফোনটা নিয়ে নিলাম, আমার রুমে আসলাম, তো গেমে ঢুকলাম, বললাম যে তন্ময় গেমে আস। তন্ময় গেমে আসলো। তারপর তন্ময়কে গ্রুপে দেখে অনেকটা শান্তি ফিল করলাম, অনেকদিন পর দুই বন্ধু আবারও একসাথে। তারপর তার নতুন নতুন স্কোর নিয়ে আসলো আয়শা, আরেকজনের নাম ছিল মেহেদি। তো তারা দেখলাম কথা বললো, আমি তো তেমন কথাই বলতে পারতেছিলাম না। তারপর একটা বিয়ারিং স্টার্ট দেয়। তো ভাই বিশ্বাস করো, আমার নেট পাইতেছিলই না, মানে 600-700 পিন 90। তন্ময়তে ইদানিং রাগ উঠতেছিল যে এই রাকিব তোর কী হয়েছে, নেটের কথা বলস না, কথা আসে না। তো আমি এরকম সহ্য করতে পারতেছিলাম না। আইসা আমাকে অপমান করতেছিল যে কি প্লেয়ার নিয়ে আইসো, নেট থাকে না, রিভাইভ দিতে পারে না। আর মেহেদি তো আরও রাগ করতেছিল, এইসব আমি সহ্য করতে পারি নাই। শুধুমাত্র তন্ময়ের জন্য আমি একটু চুপ করেছিলাম, তারপর বেশিক্ষণ চুপ করে থাকতে পারি নাই, কারণ আমার নেট এত পরিমাণ খারাপ ছিল। তারপর নিজে থেকে আমি গেম থেকে বাইর হয়ে যাই, রাগ উঠতেছিল যে কি করবো, আমার নেট ভালো দিতেছিল না, না যেতে পারবো বাইরে, কারণ বাইরে গেলে আমার নেট পাবে। কিন্তু আব্বু যদি জানে আমি ফোন নিছি আমাকে মেরেই ফেলবে, তাই আর কি বাইরেও যাইতেছিলাম না। রাগের কারণে আমি গেম থেকে বাইর হয়ে যাই। তারপর দিন সকাল হলো, বিশ্বাস করো আমি কখনো ভাবতে পারি নাই যে আমার জন্য নাকি এরকম একটা সকাল আসবে। আব্বার ফোনে দাম করে রিংটা বেজে উঠলো, বলল রাকিব কোথায়, তন্ময়ের মায়ে ফোন দিছে। আব্বু বলল রাকিব তো ঘুমাইতেছে। তন্ময়ের মায়ে বলল রাকিবকে জানাই দেন তন্ময় আর নাই, তার ছোটবেলার বন্ধুটা আর নাই, স্কুল জীবনে বেড়ে ওঠা ছোট থেকে তার বন্ধুটা আর নাই। রাকিবকে এখনই আমাদের বাসায় পাঠিয়ে দেন। আব্বু তো বলল এ রাকিব উঠ না, তন্ময় আর নাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের ঘুম তো দূরে থাক, সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়ে চিৎকার দিয়ে চলে গেলাম তন্ময়দের বাসায়। সেখানে দেখতে পারলাম তন্ময় শুয়ে আছে, বাট কথা বলতেছে না। কষ্টগুলো অনুভব করার মতন না, এতটা পরিমাণ খারাপ লাগতেছিল। তারপর আমি আন্টিকে বললাম যে আন্টি কি হয়েছে তন্ময়ের সাথে রাতে। বললো বাবা কালকে রাতে সে গেম খেলতেছিল, অনেক চিল্লাইতেছিল। তো গেম খেলার পর আমি বললাম যে বাবা ঘুমায় যান আল্লাহ। সে বললো যাও মা আমি একটু পর ঘুমাবো। তো তার একটু পরটা আর হলো না, সে গেম খেলতে খেলতে এক পর্যায়ে চেয়ার থেকে পড়ে যায়। তারপর আমার কানে তো শব্দ আসে, আমি সঙ্গে সঙ্গে তার রুমে যাই, দেখি আমার তন্ময় আর কথা বলতেছে না। তারপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। হাসপাতালে নেওয়ার আগেই টাইম ইজ নট, সে আর নাই। মানে কি বলবো, এগুলো শোনার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না। তারপর একটা দৌড় দিয়ে তার রুমে চলে যাই। তারপর টেবিলে দেওয়ালে টাঙ্গানো ছোটবেলা থেকে আমরা পেরে উঠছি একসাথে, গলাগলি ধরে ছবিগুলো দেখতেছিলাম আর কান্না করতেছিলাম যে জানি নাই কখনো তন্ময় তুই আমাকে ছেড়ে চলে যাবি। আমার এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি বল, ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠছি, আজ তুই আর নাই, নিজেকে কিভাবে কন্ট্রোল করব বল। এগুলো বলতেছিলাম আর চিৎকার করে কাঁদতেছিলাম। তো তার টেবিলেও শেষ লেখাটা ছিল আমি একদিন প্রো প্লেয়ার হব। তো
তার প্রো প্লেয়ারটা আর হলো না, স্বপ্নই থেকে গেল। ছোটবেলা থেকে বন্ধুটাকে হারিয়ে ফেললাম। বন্ধু হারানোর যে কী কষ্ট শুধুমাত্র আমি জানি। তো তন্ময় মারা গেছে, এটার মেন কথা হচ্ছে তন্ময় গত 3-4 দিন যাবৎ একটুও ঘুমায় নাই, ঠিকমতো খাওয়া দাওয়া করে নাই। তার আর কি তার মাথার যে স্মৃতিশক্তি নিজেকে পাগলের মতন হারিয়ে ফেলতেছিল, তাই সে স্ট্রোক করে সেখানে মারা যায়। এই আমাদের ছোট্ট একটা অধ্যায় শেষ হয়ে গেল দুই বন্ধু নামক বিষয়টা। বিশ্বাস করো, সেদিন যদি জানতে পারতাম তন্ময়ের লগে আমারই হবে রাতের শেষ ম্যাচ, তাহলে তন্ময়কে অনেকটা কথা বলার ছিল যে তন্ময়, আমি রিয়েলি তোকে অনেক বেশি ভালোবাসি। ছোটোবেলা থেকেই তোকে ছাড়া আমি কখনো একা যাইনি কোথাও, তোকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। আর আজকে তুই আর নাই, আমি ভাবতে পারিনি বুঝছস। সে রাতে যদি জানতাম তোর এটাই হবে শেষ ম্যাচ, তাহলে হয়তোবা আমি বাইরে গিয়েই তোর সাথে ম্যাচটা খেলতাম এবং তোকে আমি বাঁচাতাম। সেটা আমার কপালে হয় নাই, তাই আর কি এই কথাগুলো আমার ডায়েরির পাতাতেই লিখে রাখলাম। জানি না আমি কোনোদিন চলে যাব কিনা, তবে ডায়েরির পাতাটা থেকে যাবে এবং তোর সাথে দেখা হবে আমার ওপারে। তো ভালো থাকিস বন্ধু, এটাই চাই। আর দেখো বন্ধুরা, এই ছিল তোমাদের ছোট্ট একটা হিস্ট্রি। দুই বন্ধু, এক বন্ধু তো ছেড়ে চলেই গেল। হিস্ট্রিটা অনেকটা ছিল কষ্টদায়ক, তবুও তোমাদের মাঝখানে শেয়ার করছি। জানি না ঠিকমতো তোমাদের মাঝখানে উপস্থাপন করতে পারছি কিনা। আর এখান থেকে কি বুঝতে পারলা? নিজের জীবন আগে, তারপর ফ্রি ফায়ার গেম। তো নিজের জীবনটাকে মূল্য দিতে শিখো, নিজের জীবন কি চায় সেটা দেওয়ার চেষ্টা করো। আর তোমাদের জাহিদ ভাইয়ের পক্ষ থেকে একটা সাজেশন থাকবে, যারা তোমরা ফ্রি ফায়ার গেম খেলো, কমপক্ষে সারাদিন আমি যেটা বলি 7 ঘন্টার বেশি ফ্রি ফায়ার গেম খেলো না। এতে তোমার মেজার সমস্যা হবে, সব কিছুরই সমস্যা হবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে বলি নাই, যারা সারাটা দিন ফ্রি ফায়ার গেম খেলো তাদের জন্য বললাম। সর্বোচ্চ 7 ঘন্টা এটাই হবে। আর যারা গেম প্লে মানে করো 7 ঘন্টার মতন, তাদের জন্য আমি সাজেশন থাকবে 2 ঘন্টার মতন নিজের গেম প্লেটা কমপ্লিট করার চেষ্টা করবা। একটা কথা বলি শোনো, এই যে জাহিদ গেমিংকে দেখতেছো না, এই কিন্তু বাবু যে সারাদিন গেম খেলে। বিশ্বাস করো, আমি গেমে ঢুকি শুধু ভিডিও বানানোর জন্য, এতটুকুই। তেমন গেম প্লে করি না, আর তোমাদের সাথে লাইভ স্ট্রিমে তো আড্ডাই দিই। তো তেমন গেম প্লে করা হয় না, সময় পাই না ভাই, এত সময় তো আর হয়ে ওঠে না। জানি না আজকের ভিডিওটা তোমাদের মাঝখানে কেমন লাগছে। যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর আমার কোনো একটা কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। আর সাবস্ক্রাইব না করলে তোমার বিয়ে হবে না। আল্লাহ হাফেজ।